আচ্ছা, আমরা দ্রাব্যতা দেখছিলাম আগের দিন। তো এইখানে বলছিলাম যে 4টা টাইপের ম্যাথ হয়। আগের দিন যে সূত্রটা দেখছিলাম আর কি, ওটা দিয়ে একটা টাইপের ম্যাথ। তো আজকে আরেকটা টপিক, সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। এই টপিকটার নাম হচ্ছে দ্রাব্যতা গুণফল। তো আমরা এক কাজ করব, এই পুরা বেসিকটা শেষ করে, পুরা বেসিক পড়াটা শেষ করে তারপরে ম্যাথগুলো টাইপ ওয়াইজ দেখবো। তো কালকে আগের দিন যে সূত্রটা দেখছি আর কি, সে দ্রাব্যতা নর্মাল এস ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই এম মাইনাস এম ইন্টু 100 যেটা ছিল। তো ওই সূত্রটা ওই সূত্রটার একটা টাইপের অঙ্ক। তো আমি ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আমি চিন্তা করছি যে পুরা বেসিক টপিকগুলো আগে শেষ হোক, তারপরে ম্যাথগুলো আলাদা করে করব। ওকে, তাহলে আজকে আরেকটা ওরকম টপিক পড়বো, সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। তো এই দ্রাব্যতা গুণফল বোঝার জন্য আবার আমাদের আরেকটা জিনিস জেনে আসতে হবে, যেটা হচ্ছে আমাদের এই ফার্স্ট পেপারেরই 4 নাম্বার চ্যাপ্টারে ওটার মধ্যে ডিটেলস আলোচনা আছে এটা নিয়ে। বাট আমরা শর্ট করে ওটা একটু পড়ে নিব। তো সেটা হচ্ছে এই দ্রাব্যতা, টপিকের নাম হচ্ছে দ্রাব্যতা গুণফল, বা হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। ওকে, তো এটাকে আমরা কয়েকভাবে দেখাইতে পারি, সেটা পরে আসতেছি কিভাবে দেখানো যায়। তো এইটা বোঝার জন্য আমাদের কেন সামনের টপিকটা আগে জেনে আসতে হচ্ছে সেটা একটু বলি। ধর আমাদের এখন একটা ব্যাপার বলে নেই যে যেমন সোডিয়াম ক্লোরাইড, এটাকে যদি আমি পানিতে দ্রবণীয় করি, এটার দ্রবণীয়তা অনেক বেশি। এটাকে প্রায় আগের দিন বলে আসছিলাম যে 100 ml বা 100 গ্রাম পানিতে প্রায় 36 গ্রাম, মানে অনেক বেশি। তো আমরা ল্যাবে যখন কাজ করব, ল্যাবে আমরা নর্মালি কাজ করবো এরকম টেস্ট টিউব নিয়ে। ওকে, তো টেস্ট টিউবগুলোর মধ্যে নর্মালি খুব অল্প পরিমাণে পানি নেওয়া যাবে, বা এরকম টেস্ট টিউব নেই বা বিকার নেই, যাই নেই, সেখানে পানির পরিমাণ খুব অল্প হবে এরকম। তো নর্মালি টেস্ট টিউবে আমাদের যত কাজ 25 ml 30 ml এরকম নিয়ে আমরা কাজ করি। তো এখন এইটার মধ্যে লবণ যখন আমরা দ্রবীভূত করব, তখন আমরা আহ, সাধারণত এখন যে লবণগুলা নিয়ে কথা বলবো, সেই লবণগুলা হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ। মানে হচ্ছে খুব অল্পতেই তার দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায়। এই 25 ml 30 ml পানির মধ্যেই সামান্য পরিমাণ লবণ দেওয়া মাত্রই সেটা হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। তো এইরকম লবণগুলা নিয়ে কথা বলবো আজকে, বা এরপরে এই টপিকটা, এই দ্রাব্যতা গুণফল কথাটা খাটবেই শুধুমাত্র ওই সব লবণের ক্ষেত্রে যারা স্বল্প দ্রবণীয়, মানে খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ বানায় ফেলে। আচ্ছা, তো এইরকম একটা দ্রবণ যখন সম্পৃক্ত হয়ে যায়, হ্যাঁ ভাইয়া বুঝি নাই। না 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 না, আমি করি নাই এখন ওগুলা। ধর সম্পৃক্ত দ্রবণ, একটা সম্পৃক্ত দ্রবণে কি হয় অ্যাকচুয়ালি, সম্পৃক্ত মানে বলছিলাম যখন লবণ আর দ্রবীভূত হচ্ছে না, দ্রবীভূত হইতে হইতে একটা লিমিটে গিয়ে আর যখন দ্রবীভূত হচ্ছে না। তো এরকম একটা স্বল্প দ্রবণীয় লবণ নিলাম, ধর এরকম একটা লবণের উদাহরণ হচ্ছে সিলভার ক্লোরাইড। তো এই সিলভার ক্লোরাইড লবণ, যেটা সলিড অবস্থায়, সেটাকে আমি পানিতে যখন মিশাবো তখন সে এভাবে ভেঙে যাবে, এজি প্লাস অ্যাকোয়াস মানে দ্রবণ, আর সিএল মাইনাস অ্যাকোয়াস, এভাবে ভেঙে যাবে। তো এখন এই লবণটা এরকম পানিতে মিশতে থাকবে, এবং একটা পর্যায়ে যে যখন দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে, সম্পৃক্ত দ্রবণে এইরকম অবস্থা চলে আসবে, সাম্যাবস্থা চলে আসবে। মানে যখন দ্রবণটা পুরোপুরি সম্পৃক্ত, তখন এই অবস্থাটা চলে আসবে যে কিছু লবণ ভাঙতিছে, আবার যারা পানিতে দ্রবণীয় অবস্থায় আছে তারা আবার কিছু এক জায়গায় হয়ে, এটা হচ্ছে এই দুইটা বিক্রিয়া সম হারে চলবে, এবং সেটা সাম্যাবস্থায় পৌঁছে যাবে। তার মানে যে কোনো সম্পৃক্ত দ্রবণে এই দ্রব আর দ্রবণের মধ্যে এরকম একটা সাম্যাবস্থা সৃষ্টি হয়, ওকে, সম্পৃক্ত অবস্থায়। তো এখন এই সাম্যাবস্থার জন্য আমাদের এই সাম্য অবস্থায় একটা দ্রবণের উপরে একটা সূত্র নিয়ে আমরা এখন কথা বলবো, যে জিনিসটা বললাম এই চ্যাপ্টারে নাই। তো সেটা হচ্ছে ভর ক্রিয়া সূত্র। সূত্রটার নাম হচ্ছে ভর ক্রিয়া সূত্র। আমরা ওটা নিয়ে ডিটেলস 4 নাম্বার চ্যাপ্টারেই পড়বো, কোনো সমস্যা হবে না, তখন তো বুঝবোই। আর এখন ছোট করে বলতেছি, এটা বুঝে যাবে, সমস্যা নেই। তো এইরকম একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকবে, আমরা জানি তখন এখানে দুইটা বিক্রিয়া চলতেছে, একটা সম্মুখ বিক্রিয়া আর একটা পশ্চাৎ বিক্রিয়া, এরকম
এটাকে আমরা বলি এইখানে দুইটা বিক্রিয়া, একটা সম্মুখ দিকে চলতেছে, সেটা হচ্ছে AgCl থেকে Ag প্লাস আর Cl মাইনাস হচ্ছে, এটা সম্মুখ বিক্রিয়া। আর একটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া, সেখানে হচ্ছে Ag প্লাস আর Cl মাইনাস মিলে AgCl হচ্ছে। আচ্ছা, তো এখানে যে দুইটা বিক্রিয়া আছে, ভর ক্রিয়া সূত্রটা এরকম বলে, ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্রটা যেটা বলতিছে, আমরা সূত্রের পড়তেছি না, ডেসক্রিপশন পড়তেছি না, জাস্ট সূত্রটা যেটা বলে সেটা হচ্ছে কোন একটা বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার এটা কিসের সমানুপাতিক হবে? তার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। ওকে, তার বিক্রিয়কের বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। আচ্ছা, তাই যদি হয় তো আমরা এই সেন্স থেকে এটা লিখতে পারি। এই জিনিসটা যদিও আর একটু ডিটেলস, কিন্তু আমাদের এইটুকু জানলেই হবে। তার মানে ব্যাপারটাকে আমি এইভাবে লিখতেছি যে বিক্রিয়ার হারকে যদি আমরা আর দিয়ে দেখাই, আর ঘনমাত্রাকে যদি আমরা সি দিয়ে দেখাই, কনসেন্ট্রেশন, তো আর হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক। ওকে, এই সি দিয়ে কনসেন্ট্রেশন বোঝাচ্ছি, বিক্রিয়ার হার যেটাকে আর দিয়ে দেখাচ্ছি। তো এখন এই সূত্রটা আমরা এই জিনিসটার উপরে অ্যাপ্লাই করব, যে কোনো লবণের উপরে অ্যাপ্লাই করা যাবে। তো আমরা এখন এই লবণটার উপরে অ্যাপ্লাই করতেছি, যেটা সম্পৃক্ত অবস্থায় চলে গেছে, যে কোনো স্বল্প দ্রবণীয় লবণ। ওকে, এখন মুসলাম এইটুক সবার লেখা হয়েছে? ওকে, এখানে এখন দুইটা বিক্রিয়া আছে, একটা হচ্ছে সামনের দিকে ঘুরতেছে আর একটা পিছনের দিকে। তাহলে আমরা ফার্স্টে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে লিখি, সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে। সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলছি, যে বিক্রিয়ার হার হচ্ছে উৎপাদের ঘন বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে সম্মুখ বিক্রিয়াটার ক্ষেত্রে এরকম আসতেছে, আর এফ, আর এফ দিয়ে বুঝাচ্ছি রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। ওকে, মানে সম্মুখ বিক্রিয়ার হার, সেটা কার সমানুপাতিক হবে? সম্মুখ বিক্রিয়া হচ্ছে এটা বিক্রিয়ক, ওরা হচ্ছে উৎপাদ। তাহলে এরকম হবে, এই যে AgCl এর ঘনমাত্রা, তো AgCl এর ঘনমাত্রাটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝানো হয়। ঘনমাত্রা কথাটা বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়। তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে AgCl এর ঘনমাত্রা, যেটা এখানে বিক্রিয়ক। কেউ না বুঝলে বলিস। মানে ওকে, আমরা এইটাকে কেটে ফেলি, যে কোনো একটা বিক্রিয়া নেই। ধর এটা হচ্ছে A প্লাস বি, যে কোনো একটা বিক্রিয়া A প্লাস বি, এটা বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন হচ্ছে। ওকে, A প্লাস বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন হচ্ছে। তো এখানে দুইটা বিক্রিয়া আছে, একটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া, যেটা সেটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে, যেটা A প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন। আর এখানে আরেকটা বিক্রিয়া হচ্ছে সি প্লাস ডি থেকে A প্লাস বি হচ্ছে, যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন, পিছন দিকে পশ্চাৎমুখী বিক্রিয়া। এই ব্যাপারটা বুঝছিস কিনা, যে এখানে দুইটা বিক্রিয়া আছে? আরমান বুঝছিস? আচ্ছা, তাইলে আমি যখন সম্মুখ বিক্রিয়াটা চিন্তা করব, তার মানে এখানে দুইটা বিক্রিয়ারই হার আছে। সম্মুখ দিকে বিক্রিয়া ঘটতেছে, তার সেই বিক্রিয়ার হার আছে, আবার পিছনের দিকে যে বিক্রিয়াটা ঘটতেছে সেটারও একটা হার আছে, মানে বেগ আছে। তাহলে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়াটার হার সেটা কিসের সমানুপাতিক? একটু আগে সূত্র বলে আসছি, যে কোনো একটা বিক্রিয়ার হার হবে বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক। তো এখানে বিক্রিয়ক কারা কারা আছে? A আর B। তাহলে এখানে A হচ্ছে এই A এর ঘনমাত্রা আর B এর ঘনমাত্রার সমানুপাতিক হবে সম্মুখ বিক্রিয়াটার হার। এটাকে আমি আর এফ দিয়ে লিখতেছি, আর এটা হচ্ছে আর বি, এটা ব্যাকওয়ার্ড রিয়াকশন। হ্যাঁ, আর এফ আর বি, এটুক কে বুঝিস নাই? বুঝছিস?
আমরা এখন যে টপিকটা পড়তেছি সেটা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র প্রয়োগ করতেছি আর কি। তো এখন এইটাকে আমরা সমানুপাতিক সাইনটা উঠাই দিতে পারি। আর এফ ইকুয়ালস টু লেখা যায়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম কে, আর এফ দিলাম ফরওয়ার্ড রিয়াকশনের জন্য কে এফ দিলাম এ আর বি এর ঘনমাত্রা। এটা কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝাচ্ছি আমরা। আর এটা একটা ধ্রুবক যেটাকে সম্মুখ বিক্রিয়ার বেগ ধ্রুবক বলা হয়। কারো পেন নেওয়ার দরকার নাই, কারণ এই জিনিসটা আমাদের পুরাটা মনে রাখা লাগবে না। এখন যা দেখাচ্ছি লাস্টের লাইনটা জাস্ট বুঝলেই হবে। তো এখন কিভাবে আসছে ওটা একটু দেখাচ্ছি। তো এটা গেল সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে, এই লাইনটা থাকলো, এটা হচ্ছে 1 নাম্বার। ওকে, এবার আমরা পশ্চাৎ বিক্রিয়ার জন্য যদি একইভাবে লিখতে যাই তাহলে কি লেখা লাগবে? পশ্চাৎ বিক্রিয়াটা এটা ছিল, আমি এখানেই ঠিক করব, তোরা একটু লিখিস। এটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার জন্য, এই যে পশ্চাৎ যেটা পিছন দিকে ঘুরতেছে আর কি। পশ্চাৎ বিক্রিয়ার ক্ষেত্রে একইভাবে লিখতে পারি, আর এফটা হয়ে যাবে আর বি, মানে ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট। হ্যাঁ, এটাকে বি, ছোট হাতের বি দিই, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট। তো এইবার এই রিয়াকশনের ক্ষেত্রে বিক্রিয়ক হচ্ছে এটা, তার মানে এই বিক্রিয়ার রেটটা কিসের সমানুপাতিক হবে? সি এর ঘনমাত্রা আর ডি এর ঘনমাত্রা সমানুপাতিক হবে। এইখানেও তাইলে আর বি, এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম কে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এটাকে আমি লিখতেছি তাইলে পশ্চাৎ বিক্রিয়ার বেগ ধ্রুবক, পশ্চাৎ বিক্রিয়ার বেগ ধ্রুবক। আর এটা এখন 2 নাম্বার সমীকরণ। লেখা হয়েছে সবার? একইভাবে লিখছি। এখন এইখানে এই যে দুইটা বিক্রিয়ার জন্য আমরা এই যে ভরক্রিয়া সূত্রটাকে খাটাইলাম, এখন আমরা আবার কি জানি যে যখন বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছে যায় তখন পশ্চাৎ বিক্রিয়ার হার আর সম্মুখ বিক্রিয়ার হার সমান হয়ে যায়। তার মানে এই বিক্রিয়াটা যখন সম্পৃক্ত দ্রবণে বা সাম্যাবস্থায় যখন আসে তখন আর এফ আর আর বি সমান, মানে দুইটা হার সমান হবে। তো সেটাই আমি এখন লিখতেছি যে সাম্যাবস্থায় আর এফ ইকুয়ালস টু আর বি। সাম্যাবস্থায় আর এফ আর আর বি সমান হবে, মানে সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার সমান। তাহলে বসায় দেই, 1 নম্বরে যেটা পাইছিলাম সেটা হচ্ছে কে এফ, এটা ছিল এ বি, এ এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা, আর এটা ছিল কে বি, সি এর ঘনমাত্রা আর ডি এর ঘনমাত্রা। 1 আর 2 থেকে লিখছি। ওকে, এইটুকু নিয়ে আশা করি কার কোনো প্রবলেম নাই। এখন আমরা একটু সাইড চেঞ্জ করব, এই এ বিটাকে ওই সি ডি এর নিচে নিয়ে যাচ্ছি, আর কে বিটাকে মানে কনস্ট্যান্ট দুইটাকে একসাথে আনতেছি। কে এফ ডিভাইডেড বাই কে বি ইকুয়ালস টু, উপরে থাকতেছে সি ডি আর নিচে থাকতেছে এ এর ঘনমাত্রা আর বি এর ঘনমাত্রা, এরকম আসতেছে। এখন পরের লাইনটা যেটা লেখা যায়, দেখ এখানে যেটা হইলো, পরের লাইনটাকে আমি এখানে লিখতেছি। সুতরাং এই কে এফ আর কে বি এই দুইটা জিনিসকে, এই দুইটাই কনস্ট্যান্ট, আলহামদুলিল্লাহ। তো এই দুইটাই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট দুইটার
দুইটা কনস্ট্যান্টকে আমরা ভাগ করি বা গুণ করি, যাই করি না কেন, নতুন একটা কনস্ট্যান্ট আসবে। তার মানে কেএফ আর কেবি কে যদি আমি একটাকে আরেকটা দিয়ে ভাগ দিই, নতুন আরেকটা কনস্ট্যান্ট আসবে। সেই কনস্ট্যান্টটাকে আমরা কে সি বলতেছি। কে সি বলার কারণ হচ্ছে এই সি দিয়ে বুঝাচ্ছি কনসেন্ট্রেশন। এই যে এখানে ঘনমাত্রা লিখছি, তো এই সি দিয়ে আমরা কনসেন্ট্রেশন বুঝাচ্ছি। এটার নাম আছে, কি নাম সেটা বলতেছি। আর এই সাইডে সি আর ডি, এটা কি ছিল? এই সাইডে সি আর ডি কি ছিল? সি আর ডি ছিল এই যে এই যে বিক্রিয়াটা সাম্যাবস্থায় ছিল, সেই বিক্রিয়ার উৎপাদ, দুইটা উৎপাদ ছিল, তাই না? তাহলে এই সাইডে উপরে আছে হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল। উৎপাদের ঘনমাত্রার গুণফল, উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল। আর নিচে যে জিনিসটা ছিল এ আর বি, এটা ছিল ওই বিক্রিয়াটার বিক্রিয়কের। তো বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তো অবশ্যই এটা সাম্যাবস্থায়, কিন্তু এই উপরে এই কথাটা অ্যাড করে দিলাম, সাম্যাবস্থায়। সাম্যাবস্থা দুইটাই, এটাও সাম্যাবস্থায়, বিক্রিয়কের সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন তার সাম্যাবস্থায় যে উৎপাদ আছে তাদের ঘনমাত্রার গুণফল আর বিক্রিয়কের যে বিক্রিয়কগুলো আছে তাদের ঘনমাত্রার গুণফলের অনুপাত সবসময় ধ্রুবক হয়, সবসময় একই সংখ্যা আসে। ওকে, তো এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে আমরা সাম্য ধ্রুবক বলি। এই ধ্রুবকটাকে আমরা সাম্য ধ্রুবক বলি। এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখন যদি এই জিনিসটাকে আরেকটু আমি ডিটেলস ভাবে লিখতেছি। ধর যদি এরকম হয়, একটা বিক্রিয়া এরকম হইলো, ধর এ প্লাস বি বিক্রিয়া করে এরকম 2C প্লাস ডি এরকম উৎপন্ন হইলো। ওকে, এটা একটা সাম্যাবস্থায় আছে। তো তার জন্য যদি আমরা কে সিটাকে লিখতে যাই, কে সি, আচ্ছা এই বিক্রিয়াটাকে আমি এভাবে লিখতে পারি নাকি আগে এটা একটু দেখ। যে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ প্লাস বি, এই সি কে দুইবার লিখতে পারি, সি প্লাস ডি এভাবে লিখতে পারি। 2C-টাকে আমি এভাবে ভেঙে লিখলাম। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? এই বিক্রিয়াটার জন্য কেসি কিরকম হবে? এই বিক্রিয়াটার জন্য কেসি এরকম হবে, উপরে থাকবে এই যে উৎপাদ সি, দুইটারই ঘনমাত্রা নিলাম, আর ডি, আর নিচে হচ্ছে এ আর হচ্ছে বি। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, উপরে আসতেছে সি এর ঘনমাত্রার উপরে একটা স্কোয়ার চলে আসতেছে, আর ডি এর ঘনমাত্রা, আর নিচে হচ্ছে এ আর বি এর ঘনমাত্রা। এটা দিয়ে কি বুঝাইতে চাইলাম? যে যদি কখনো মোল সংখ্যা থাকে উৎপাদ বিক্রিয়কের সামনে, সেই মোল সংখ্যাগুলো দেখ পাওয়ার হয়ে গেছে, এই যে সি এর উপরে পাওয়ার আকারে চলে আসে। তার মানে কোনো একটা বিক্রিয়া যদি এরকম হয় যে এই স্মল এ, এটা হচ্ছে এ এর মোল সংখ্যা, স্মল বি সেটা হচ্ছে বি এর মোল সংখ্যা, এইটা বিক্রিয়া করে সি, স্মল সি হচ্ছে সি এর মোল সংখ্যা, আর ডি, এই স্মল ডিটা হচ্ছে ডি এর মোল সংখ্যা, এরকম একটা বিক্রিয়া হচ্ছে। তাহলে সেই বিক্রিয়াটার জন্য যদি আমি কেসি লিখতে চাই, তখন কেসিটা এরকম হবে, এই উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের ঘনমাত্রা, তার উপরে তার মোল সংখ্যাটা পাওয়ার আকারে আসবে। তার মানে এটা ক্যাপিটাল সি তার ঘনমাত্রা বোঝাচ্ছি, আর এই স্মল সি হচ্ছে তার মোল সংখ্যা। এখানে যে সংখ্যাটা ছিল, যেমন এখানে 2 ছিল, 2টা পাওয়ার গেছে, ওখানে 3 থাকলে 3 আসবে, এরকম এরকম ডি, ডি এর ঘনমাত্রা, তার উপরে মোল সংখ্যা যাবে স্মল ডি, এ এর ঘনমাত্রা পাওয়ার স্মল এ, আর বি এর ঘনমাত্রা পাওয়ার স্মল বি। তো ফাইনাল এই সূত্রটা আমাদের মনে রাখলেই হবে যে কোনো একটা বিক্রিয়ায়
সাম্যাবস্থায় থাকলে তাদের উৎপাদে যারা যারা আছে তাদের ঘনমাত্রার গুণফল এবং তাদের মোল সংখ্যাগুলা পাওয়ার আকারে যাবে। একইভাবে এইটাকে আমরা ওই গুণফলটাকে ভাগ দিব বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, সেখানেও তাদের মোল সংখ্যাগুলো পাওয়ার আকারে যাবে। এই পুরা জিনিসটার অনুপাত যে ধ্রুব সংখ্যাটা হবে তাকে আমরা সাম্য ধ্রুবক বলি বা কেসি আকারে দেখাই। ওকে, এটুক বোঝা হয়ে গেছে সবার? আচ্ছা, তাহলে এবার আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করব। আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে রিলেটেড কিছু না, বলছি 4 নাম্বার চ্যাপ্টারের জিনিস, বাট এই লাইনটা, এই যে লাস্টে যেটা লিখলাম, এই লাইনটাই আমাদের এখন দরকার। এই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করব দ্রাব্যতার ক্ষেত্রে। তো আবার চলে যাচ্ছি সেই এজিসিএল যেটা লিখছিলাম। সো ওই পুরা জিনিসটা যদি কারো ভালো না লাগে, ওই খালি লাস্টের লাইনটা মনে রাখলেই হবে। তো এবার আসি, তো আমরা মানে এতক্ষণ যা যা করছি সব ওই একটা সূত্রই, যে ভর সূত্রটা কি সেই জিনিসটাই দেখাইছি। আর সেটাই লাস্টে আমরা যেটা আসা পৌঁছাইছি সেটা হচ্ছে যে ভরক্রিয়া সূত্র থেকে আমরা এটা বলতে পারি যে সাম্যাবস্থায় কোনো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় থাকলে তার উৎপাদের আয়নের ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা বা বিক্রিয়কের আয়ন বলবো না, উৎপাদের ঘনমাত্রার গুণফল আর বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, সেটার অনুপাত একটা কনস্ট্যান্ট হবে। ওকে, আচ্ছা। তো এখন আমরা একটা লবণ নিলাম, যে কোনো লবণই নিতে পারি, তবে আমরা স্বল্প দ্রবণীয় লবণ নিব। বললাম এজিসিএল একটা কমন, আরো কিছু লবণ লিখবো আমি। ধর এজিসিএল, এই লবণটা যখন সম্পৃক্ত অবস্থায় আছে দ্রবণে, তখন এটার এই অবস্থা হয়, এজি প্লাস অ্যাকুয়াস আর হচ্ছে সিএল মাইনাস অ্যাকুয়াস। পরীক্ষায় এই সব বিক্রিয়া লেখার ক্ষেত্রে অবশ্যই এখানে সলিড কথাটা লিখতে হবে, এখানে অ্যাকুয়াস অ্যাকুয়াস লিখতে হবে, কি অবস্থায় তারা আছে। তো এখন এইটার আমরা এই বিক্রিয়াটার উপরে ভর ক্রিয়া সূত্রটা অ্যাপ্লাই করি। হ্যাঁ, ভর ক্রিয়া সূত্র অনুসারে ডিরেক্ট অ্যাপ্লাই করতেছি যে এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় কি অবস্থা হবে। কেসি ইকুয়ালস টু কত আসবে? কেসি ইকুয়ালস টু আসবে, উপরে থাকবে এই যে বিক্রিয়কে যা আছে, এজি প্লাস আছে তার ঘনমাত্রা, মানে এজি প্লাস আয়নের ঘনমাত্রা, সিএল মাইনাস আয়নের ঘনমাত্রা, এদের সামনে কোনো মোল সংখ্যা নাই, সো পাওয়ার আসবে না। আর নিচে হচ্ছে এজিসিএল এর ঘনমাত্রা। সবাই এটা বুঝছিস? স্বল্প দ্রবণীয় বলতে বোঝায় যেটা খুব দ্রুত সম্পৃক্ত দ্রবণ বানায় ফেলে। মানে ধর ওই যে বললাম টেস্ট টিউবের মধ্যে অল্প পানি নিছিস, এর মধ্যে কিছু লবণ অ্যাড করার পরেই আর দ্রবণীয় হবে না, দেখবি যে অধক্ষেপ পড়া শুরু করছে, খুব অল্পতেই তারা সম্পৃক্ত দ্রবণ করে ফেলে, মানে তার দ্রবণীয়তা খুবই কম। ওকে, এরকম হইলে তাকে আমরা স্বল্প দ্রবণীয় লবণ বলি। যেমন এজিসিএল আমরা ইয়াতে 9-10-এ পড়ে আসছিলাম, অধক্ষেপণ বিক্রিয়া, কোনো কোনো বিক্রিয়া এজিসিএল অধক্ষেপ আকারে পড়তো, মানে এজিসিএল এর দ্রবণীয়তা এতই কম খুব সহজেই সে অধক্ষেপ উৎপন্ন করতে পারে। কথা বুঝছিস? আচ্ছা, তো এখন আসি, এই যে এই সূত্রটা থেকে এটা লিখলাম আগের সূত্রটা থেকে, তার মানে আমাদের জাস্ট খালি ওই লাস্টের লাইনটাই দরকার হচ্ছে। তো এখান থেকে আমি আরেকটা কাজ করতেছি, আড়াআড়ি গুণ করতেছি এটাকে, যে কেসি ইন্টু এজিসিএল, এজিসিএল এর ঘনমাত্রা, আর এই সাইডে হচ্ছে এজি প্লাস সিএল মাইনাস। ওকে, আচ্ছা। তো এখন এই যে এইখানে এজিসিএল ছিল কি, এজিসিএলটা ছিল এই সাম্যাবস্থায় যে লবণটা অবিয়োজিত অবস্থায় আছে, যেটা ভাঙে না এরকম অবস্থায় আছে সেই লবণটা। তো এমনিতেই বলছি যে এর দ্রাব্যতা খুব কম। ওকে, এই লবণটার দ্রাব্যতা খুব কম, মানে খুব অল্প পরিমাণে ভাঙে। তার মানে সে খুব অল্প পরিমাণে ভাঙছে বা বিয়োজিত হয়েছে, তাতে আমরা ধরতে পারি যে এইটার ঘনমাত্রা মোটামুটি আগে যা ছিল তাই আছে, মানে প্রায় কনস্ট্যান্ট আছে, এভাবে আমরা বলতে পারি। আবার জিনিসটা বুঝাচ্ছি, এইটা খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়। যেমন আমরা 9-10-এ পড়ছিলাম যে ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড, সে খুব অল্প পরিমাণে ভাঙে। ওকে,
তো এরকম AgCl এর দ্রবণীয়তা অনেক কম, সে খুব অল্প পরিমাণে ভাঙে। তার মানে আমরা তার দ্রবণীয়তাটা এতই কম যে শুরুতে যা ছিল, আদিতে বিক্রিয়া শুরুর আগে যা ছিল সাম্যাবস্থায় বা সম্পৃক্ত এত দ্রুত হয়ে যায় সে দ্রবণে যে যেটুকু ভেঙে গেছে সেটার পরিমাণ খুব কম। মানে এভাবে বলা যায় ব্যাপারটা যে যদি শুরুতে, আমি একটু বোঝানোর জন্য বলতেছি যে আদিতে এটার ঘনমাত্রা 1 মোলার হয় ধরলাম আমি, একদম বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ থাকে না, তো যখন সে সম্পৃক্ত অবস্থায় পৌঁছাইছে তখন সম্পৃক্ত অবস্থায় এই 1 মোলার থেকে কিছু পরিমাণ বিয়োজিত হয়ে গেছে, কিছু ভেঙে গেছে, তার মানে রয়ে গেছে কতটুকু, আমি ধরলাম যে তার দ্রাব্যতা ওই যে এস দিয়ে দেখাইছিলাম, সে ওই এস পরিমাণ ভেঙে গেছে। ওকে, তার দ্রাব্যতার যতটুকু সেই পরিমাণ ভেঙে গেছে। তো এখন তাইলে এই এস পরিমাণ ভেঙে যাওয়ার ফলে এই যে একটা অণু থেকে তো একটা Ag প্লাস আসে, একটা Cl মাইনাস আসে, তাহলে এস পরিমাণ যদি ভেঙে যায় তাহলে এইটা আসবে এস পরিমাণ, এইটাও আসবে এস পরিমাণ। কথাটা কেউ বুঝছিস কিনা? এটা একটা ভাঙলে আমি এটা একটা একটা করে পাই, এরকম একটা ব্যাপার। তো এটা যদি এস পরিমাণ ভেঙে যায় তাহলে এইটাও এস পরিমাণ পাবো, এইটাও এস পরিমাণ পাবো। বুঝছিস এটুক? এই সবাই কি বুঝছিস? আচ্ছা, তো আমি কি বলছি যে এটার দ্রবণীয়তা বা দ্রাব্যতা অনেক কম কি মানে কি, এস এর মান অনেক ক্ষুদ্র, আর একটা ক্ষুদ্র জিনিসকে আমি বিয়োগ দিয়ে দিচ্ছি অন থেকে, তাহলে যদি এটা অনেক ক্ষুদ্র হয় তাহলে আমি এটাকে এরকম বলতে পারি, এইটা প্রায় অনের সমান। কখন? এই যে এটা দিয়ে কিন্তু প্রায় বোঝায় যখন এস অতি ক্ষুদ্র, এটা যদি অনেক ছোট হয়, মানে এস দিয়ে তো দ্রাব্যতা বুঝাই, দ্রাব্যতা যদি অনেক কম হয় তাহলে 1 মাইনাস এস প্রায় অনের সমান হবে। তাহলে 1 মাইনাস 0.00 সামথিং এরকম কিছু একটা বিয়োগ দিচ্ছি অন থেকে, সেটা খুবই ছোট্ট একটা সংখ্যা, এবং আমরা দেখবো যে আসলেই তাদের দ্রাব্যতা এতটাই কম যে অন থেকে বিয়োগ দিলে সেটা 0.99 সামথিং এরকম আসবে, যেটাকে আমরা অনের সমানই ধরতে পারি। তার মানে এটা বলতে পারি আমি যে সাম্যাবস্থায় এই AgCl এর ঘনমাত্রাটা প্রায় স্থির আছে বা 1 এর সমান আছে। এটা বুঝতেছিস সবাই? আচ্ছা, এটা যদি হয় তাহলে এইটা প্রায় স্থির আছে, তো তার মানে এইটাকে আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি। এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, দুইটা কনস্ট্যান্টকে গুণ করলে আবার নতুন একটা কনস্ট্যান্ট আসে, সেইটাকে এবার আমরা নতুন ভাবে দেখাচ্ছি, সেটাকে আমরা কে এস দিয়ে দেখাই অথবা কে এসপি দিয়ে দেখাই। কে এসপি বলতে বোঝাচ্ছি সলিবিলিটি প্রোডাক্ট, মানে এই ধ্রুবকটার নাম হচ্ছে দ্রাব্যতা গুণফল, অথবা এই ধ্রুবকটাকে আমরা বলি দ্রাব্যতা গুণাঙ্ক, এভাবেও বলি। আচ্ছা, এখন এই দুইটা কি জিনিস? এই দুইটা হচ্ছে Ag প্লাস আর Cl মাইনাস কি ছিল সাম্যাবস্থায়, আচ্ছা এখানে শুধু লিখতেছি Ag প্লাস Cl মাইনাস। আচ্ছা, এখন এই কেএসপিটাকে আমরা কি বলতেছি? এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে দ্রাব্যতা গুণফল, এটাকে এই যে কেএসপি, এটাকে আমরা কেএসপি বলি, অথবা সলিবিলিটি প্রোডাক্ট কনস্ট্যান্ট এভাবে বলা যায়, বা শুধুমাত্র সলিবিলিটি প্রোডাক্ট বলি, বা এটাকে দ্রাব্যতা গুণাঙ্ক, এভাবে নানাভাবে নামকরণ করা যায়। এই দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা তাইলে কি দাঁড়াচ্ছে? সংজ্ঞাটা দাঁড়াচ্ছে, আমরা কি করলাম, দুইটা আয়নের গুণফল নিলাম, সেই আয়নটা কি ছিল? একটা লবণ, যখন বিয়োজিত হয়েছে যেসব আয়ন উৎপন্ন করছে তার ঘনমাত্রার গুণফল, এবং এটা কখন ছিল? এটা অবশ্যই একটা নির্দিষ্ট তাপমাত্রায়, আর এটা ছিল সম্পৃক্ত দ্রবণের মধ্যে। আর আরো একটা ব্যাপার, এখানেও যদি ওই যে মোল সংখ্যা থাকতো আয়নের সামনে বা কোনো সংখ্যা থাকতো, সেটা এখানেও পাওয়ার আকারে আসতো। তার মানে এইটা অ্যাকচুয়ালি আমরা ওই সাম্য ধ্রুবক যেটা ছিল, এই সঞ্জনা মিউট কর, সঞ্জনা। ওকে, তাহলে এখন আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, সংজ্ঞাটা লিখে দিলে বুঝে যাবি যে নির্দিষ্ট তাপমাত্রায়
প্রথমে হচ্ছে তাপমাত্রা স্থির থাকা লাগবে, সেকেন্ড হচ্ছে কোনো স্বল্প দ্রাব্যতা মানে স্বল্প দ্রবণীয়, কোনো স্বল্প দ্রবণীয় পদার্থের বা লবণের, আচ্ছা লবণ লিখি, লবণের সম্পৃক্ত দ্রবণ থেকে উৎপন্ন, সম্পৃক্ত দ্রবণ থেকে উৎপন্ন সকল আয়নের এই যে সব আয়ন উৎপন্ন হয়েছিল, এখানে দুইটা হয়েছিল, এই যে প্লাস সিএল, মানে সবসময় লবণের দুইটা পার্টি থাকে, সো দুইটা আয়নই হবে। তো সকল আয়নের উপযুক্ত ঘাত বিশিষ্ট, মানে হচ্ছে পাওয়ার যদি থাকে সেটা দিব আর কি, উপযুক্ত ঘাত বিশিষ্ট ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলকে, সর্বোচ্চ গুণফলকে, এই সর্বোচ্চ গুণফল বলতে বোঝাচ্ছে ওই সম্পৃক্ত অবস্থায় তো এরপরে তো আয়ন আর দ্রবীভূত হইতে পারবে না, ওটাই হবে সর্বোচ্চ, সর্বোচ্চ গুণফলকে দ্রাব্যতা গুণফল বা কেএসপি বলে আর কি, দ্রাব্যতা গুণফল বলে। তার মানে এটা এক এক তাপমাত্রা এক এক রকম হবে, কিন্তু একটা নির্দিষ্ট লবণের জন্য সেটা সবসময় স্থির থাকবে, সেই লবণ আমি যতটুকু নিই না কেন, দ্রাব্যতা গুণফল বলে। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে, এই কথাগুলো কিন্তু দরকার। এক হচ্ছে তাপমাত্রা স্থির, দ্রবণ লবণটা এরকম যেটা স্বল্প দ্রবণীয়, আর সম্পৃক্ত দ্রবণ, তারপরে যে আয়নগুলো উৎপন্ন হয়েছে সেই আয়নগুলোর ঘাত সহ নিয়ে তার গুণফলটাকে আমরা বলতেছি ওই লবণটার দ্রাব্যতা গুণফল। আচ্ছা এখন কিছু উদাহরণ দিই। এক একটা লবণের দ্রবণ, মানে ধর আমি যদি বলি AgCl, এ তার সম্পৃক্ত দ্রবণে তার আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফল যা পাবি তুই, এটা যদি ধর বেরিয়াম সালফেট হয় বা সিলভার কার্বনেট হয়, তারটা সেম পাবি না, এক একজনেরটা এক এক রকম হবে, এটাই বলতেছি। কিন্তু একটা AgCl এর দ্রবণ, সেটা আমি যদি তাপমাত্রা নির্দিষ্ট থাকে ওই দ্রবণের জন্য, সম্পৃক্ত দ্রবণ, সেটা আমি 100 ml বানাইলাম বা 500 ml বানাইলাম, যাই বানাই না কেন, সবসময় সেটার মান ওই ঘনমাত্রার গুণফল ওই একই মানটাই আসবে। তার মানে আমি কি পরিমাণে বানাচ্ছি সেটাতে ডিপেন্ড করতেছে না, তাপমাত্রার উপরে নির্ভর করতেছে এই কেএসপিটা। আচ্ছা কিছু উদাহরণ দেই, ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কেএসপিটা কেমনে বের করতেছি। এটাকে শুধুমাত্র, হ্যাঁ যেমন ধর NaCl, NaCl, এই NaCl এর ক্ষেত্রে এটা খাটবে না, কারণ এটা দ্রবণীয় হইতেই থাকে পানিতে। আর আমরা বললাম যে আমরা ল্যাবে যখন কাজ করব আমরা ওই টেস্ট টিউব নিয়ে কাজ করব, আর টেস্ট টিউবে যতটুকু পানি নিবি, তাহলে এই NaCl লবণ দিয়ে যদি এরকম কোনো কাজ করতে হয়, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের পিছনেই ধর প্যাকেট প্যাকেট লবণ খরচ হয়ে যাবে, সেটা সম্ভব না। ওকে, এইরকম একটা অবস্থা। তো আমাদের পানি যতই অল্প নিস না কেন, NaCl প্রচুর পরিমাণে দ্রবণীয়, খুব অল্প পানিতে অনেক বেশি লবণ দ্রবণীয় হবে। আর এগুলা লবণ নিয়ে যেগুলা নিয়ে কথা বলতেছি, এগুলা তোকে ল্যাবে যখন কাজ করবি কাগজের টুকরার উপরে অল্প পরিমাণ দিবে, ওটা দিয়েই তুই কাজ করতে পারবি, ব্যাপারটা এরকম। ওকে, তারা খুব অল্প সহজেই সম্পৃক্ত দ্রবণ তৈরি করে ফেলে। আচ্ছা এইবার কয়েকটার উদাহরণ দিচ্ছি, যে ধর বলা হইলো তোকে, হ্যাঁ হ্যাঁ পারবি, অবশ্যই পারবি না কেন, ওই ইয়াতে পাওয়া যায়, এই যে পুরান ঢাকার ওইদিকে ওই হাটখোলা নামের একটা জায়গা আছে, মানে ওই যে অভিসার সিনেমা হল, ওই জায়গায়, সরি অভিসার কি, হ্যাঁ হ্যাঁ ওই, ওই যে টিকাটুলির মোড়, যেটা ওই টিকাটুলির মোড়েই যে অভিসার সিনেমা হল, তো ওখানেই এই কেমিক্যাল গুলা সব পাওয়া যায়, যে তুই কিনতে পারবি, তবে ওই যে ওই তো সেটাই আর কি, যদি মানে যদি সেটা মারাত্মক কিছু কাহিনী হওয়া এরকম থাকে তাইলে তোকে দিবে না, কিন্তু নর্মাল হইলে সেগুলা দিবে, যেমন এই যে এগুলা কিনতে গেলে দিবে, সমস্যা নেই, লবণ টবণ কোনো প্রবলেম। আচ্ছা ধর এই যে বললো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ ভাই বল।
না না না, ওগুলা দিবে না। স্কুল মানে স্কুল বা প্রতিষ্ঠান ওগুলার ইয়া দেখাইতে হবে যে তুই কিনতে আসছিস। যে যেমন আমাদের এই যে থিসিসের সময় কিনতে যাইতে হয়েছে, তখন কিছু প্রোডাক্ট আমাদের দিছে, আবার কিছু আমার আরেক স্যারের রেফারেন্স দিয়ে নিতে হয়েছে, কিনতে হয়েছে এরকম। আচ্ছা, এই AlOH3 বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটাও এরকম একটা স্বল্প দ্রবণীয় লবণ। তো এইটাকে যদি আমরা পানিতে দিই, তখন সেটা ভাঙবে কেমনে? আচ্ছা, কিভাবে ভাঙবে এটার একটু রুল বলে দিই। যেমন এই অ্যালুমিনিয়াম লিখলাম আমি, এখানে অ্যালুমিনিয়াম আসবে। এখন অ্যালুমিনিয়ামের চার্জ কত হবে সেইটা আমি জানবো কিভাবে? এই যে এইখানে তার এই যে যোজনীটা দেখে, অ্যালুমিনিয়ামের হচ্ছে 3, তাহলে এটা হবে 3+। ধাতু সবসময় প্লাস হয়। একটা লবণ কিভাবে ভাঙবে? এই দুইটা পার্ট হবে, একটা অ্যালুমিনিয়াম হবে আর একটা OH হবে, এটা আমি বুঝছি, কিন্তু কার উপরে কত চার্জ হবে সেটা দেখবো এই সংকেত থেকে। অ্যালুমিনিয়ামের হবে 3+, আর OH-টার কত চার্জ হবে সেটা দেখবো এই সংকেত থেকে। OH এর এই অ্যালুমিনিয়ামের এইখানে তার যোজনীটা 1 দেখানো আছে, তার মানে এই OH-টা হবে জাস্ট -1। ওকে, 3+ আর মাইনাস। এখন আসি, এখানে অবশ্যই অ্যাকুয়াস লিখে দিতে হবে। এবার আসি, সমতা হয় নাই কিন্তু। এই অ্যালুমিনিয়াম একটা আছে ঠিক, এখানে OH আছে কিন্তু 3টা, তাহলে এখানে একটা 3 দেওয়া লাগবে। এবার সমতা হয়েছে। এবার এই বিক্রিয়াটা সমতা হয়েছে, তার মানে যখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণীয় হবে, ও সম্পৃক্ত দ্রবণে এভাবে ভাঙবে, ভেঙে Al3+ আর 3OH- উৎপন্ন করবে। ওকে, তাহলে এর KSP কত হবে, ওই দ্রাব্যতা গুণফল কত হবে সেটা আমি কিভাবে বের করব? KSP ইকুয়ালস টু, নিয়ম হচ্ছে উৎপাদে যে আয়নগুলো আছে, এই উৎপাদের দুইটা আয়ন আছে, আমি লিখলাম একটা হচ্ছে Al3+, আর আরেকটা হচ্ছে OH-। আমি কিন্তু 3OH- লিখবো না, খালি আয়ন লিখছি। Al3+ আর OH-, এই দুইটারই ঘনমাত্রা নিতে হবে, তার মানে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ঘনমাত্রা বুঝাই। তার মানে Al3+ আর OH- এর ঘনমাত্রা নিলাম, আর তারপরে বলছি উপযুক্ত ঘাত যদি মোল সংখ্যা থাকে, যেমন এটার সামনে 1 আছে, সো পাওয়ার দেওয়া লাগবে না, এটার সামনে 3 আছে, এটা এখানে পাওয়ার আকারে চলে যাবে। তার মানে AlOH3 দ্রাব্যতা গুণফলের সমীকরণটা এরকম হবে। এরকম ধর আরো কয়েকটা দেখাই। যেমন ধর Ca3PO4 এই লবণটা, এটা যদি সম্পৃক্ত দ্রবণে যায়, তাহলে এটা ভাঙলে কি কি আয়ন পাবো? ক্যালসিয়াম পাবো আর এই ফসফেট পাবো। তো আবার চার্জ কত লিখবো সেটা এইখান থেকে দেখতে হবে। ক্যালসিয়ামের সাথে আসবে 2+, অ্যাকোয়াস, আর ফসফেট সেটার সাথে আসবে 3-, PO4 3-। এবার সংখ্যাগুলা বসাই, মানে সমতা করি। ক্যালসিয়ামের সাথে আছে 3, তার মানে ও 3, আর এখানে আছে 2, এই 2। এবার এটার যদি KSP বের করতে হয়, KSP সমীকরণটা এরকম হবে। ক্যালসিয়াম 2+, আগে আয়নটা নিলাম, আর এই আয়নটার সামনে 3 আছে, সেটাকে পাওয়ার দিলাম। একইভাবে আবার আয়ন নিব, ফসফেটটা নিলাম PO4 3-, এইটার আয়নটার সামনে 2 আছে, সেটাকে পাওয়ার দিলাম। এভাবে আমরা KSP বের করতে পারি। এটার মানে বুঝাচ্ছে, ধর এখন তাপমাত্রা, কক্ষের তাপমাত্রা ধরলাম 25°C। এখন এই কক্ষের তাপমাত্রা যদি 25°C হয়, এই তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমি ভাঙবো, এখন পানিতে মিশাবো, দ্রবণ বানাবো। তো এখন ধর আমি ধরে নিলাম এই KSP-র গুণফলটা হচ্ছে, আচ্ছা এখানে মানটা দেওয়া আছে, মানটা লিখতেছি, যে এই দুইটার গুণফল হচ্ছে, এই KSP-র মানটা হয় 4.6, মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জন্য 4.6 ইন্টু 10⁻³ অনেক ছোট, হ্যাঁ, -33। আচ্ছা, এটার একক কত হবে সেটা আমি একটু পরে বলতেছি। তো এর মানে দাঁড়াচ্ছে, এই তাপমাত্রা যদি ঠিক থাকে, এই রুমের মধ্যে আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ বানাবো, সেটা 100 ml এর মধ্যে বানাই, 200 ml বানাই, 500 ml বানাই, 1 লিটারে বানাই, যেটাই বানাই না কেন, তার মধ্যে যতগুলো অ্যালুমিনিয়াম 3+ আর OH- হবে, সেটার ঘনমাত্রা বের করে যদি আমি দুইটাকে গুণ দিই, এভাবে সব সময় গুণফলটা এটাই আসবে। ওকে, এটাই মিন করতেছে। তন্নি, কি ক্লিয়ার হয়েছিস ব্যাপারটা? আচ্ছা, এখন আসি এটার এককটা কি হবে। এখন আমরা নর্মালি জানি যে ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার বা মোলার আমরা লিখি। তো KSP-র এককটা
কখনো কখনো মানে আধুনিক কিছু জায়গায় কেএসপির একক, আচ্ছা লিখতেছি দ্রাব্যতা গুণফলের একক, কোনো কোনো ক্ষেত্রে একক নাও দিতে পারে। ওকে, তার মানে একক না দিয়েও লিখতে পারে। এটা কিভাবে? এটা হচ্ছে মানে ব্যাপারটা এভাবে ঠিক করা হয়েছে যে আমরা কেএসপির যখন ঘনমাত্রাগুলো লিখবো প্রত্যেকটাকে মোল, মানে আর কি ঘনমাত্রার একক তো মোল পার লিটার, সেই প্রত্যেকটা আয়নের ঘনমাত্রাকে আমরা আবার মোল পার লিটার দিয়ে ভাগ দিয়ে লিখবো। ব্যাপারটা এরকম। তাহলে ওই মোল পার লিটার সবগুলোর সাথে কাটাকাটি গিয়ে এককটা থাকে না। মানে সহজ কথায় শুধু সংখ্যা দিয়েও লেখা যাইতে পারে। এটা একটা কখনো কখনো এভাবে লেখা থাকতে পারে। আবার কখনো আমরা ওই যে যদি ঘনমাত্রার একক দিয়ে লিখি, মানে এইটার এককটা কত আসতেছে, এইটার ক্ষেত্রে এককটা আসতেছে এরকম। তো কখনো কখনো এককটা এরকম হবে, এই যে মোল পার লিটার, আর এই উপরে এই মোট, আচ্ছা এখানে এন দিয়ে রাখলাম, এন দিয়ে বুঝাচ্ছি এই যে এখানে যত সংখ্যা আসছে, যেমন এটার ক্ষেত্রে এককটা কত হবে, এটা হচ্ছে মোল পার লিটার পাওয়ার 1, আর এখানেও মোল পার লিটার পাওয়ার 3। তার মানে টোটাল এটার এককটা হচ্ছে এরকম, মোল পার লিটার টু দি পাওয়ার 4। মানে এই এন দিয়ে বুঝাচ্ছি এই যে আয়নদ্বয়ের মোট মোল সংখ্যা। ওকে, এভাবে বলতেছি আয়নদ্বয়ের মোট মোল সংখ্যা আর কি। তাহলে এই ক্ষেত্রে এককটা হবে মোল পার লিটার টু দি পাওয়ার 4। তার মানে আবার অন্য কোনো ইয়ের ক্ষেত্রে, যেমন এজিসিএল এর ক্ষেত্রে, এখানে এজি প্লাস সিএল মাইনাস, তো তখন হবে মোল পার লিটার টু দি পাওয়ার 2, মানে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার এরকম আসবে। তার মানে এক এক ক্ষেত্রে এক এক রকম হইতে পারে। আর কখনো একক না দিয়েও লিখতে পারে, কখনো আবার এই যে এইখানে হচ্ছে আয়নের মোট মোল সংখ্যা, এভাবেও হইতে পারে। ওকে, মোল পার লিটার টু দি পাওয়ার এন। তো এটা আমাদের অঙ্কের মধ্যে কিভাবে দেওয়া আছে আমরা সেভাবে কাজ করব। কারো কোনো কোশ্চেন আছে এইটুকে? হ্যাঁ, দ্রাব্যতা গুণফল গুণাঙ্ক এক। আচ্ছা, কেএসপি দিয়েও লেখা যায়, এটাকে কেএসপি দিয়েও লেখা যায়, কেএস দিয়েও লেখা যায়, কোনো সমস্যা নাই, একই জিনিস। ও কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে এটা? আচ্ছা, আমার সামনে বই আছে, এটা সমস্যা না। মানে আমার এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এটা দেওয়া আছে। কোশ্চেনে যা দেওয়া থাকবে সেটা ইউজ করবে। হ্যাঁ, তাপমাত্রার উপরে এটা ভিন্ন হইতে পারে। ওকে, আর একটা ব্যাপার হচ্ছে যে এগুলা মান কখনো তাদের মুখস্থ করতে হবে না, এগুলা কোশ্চেনেই দেওয়া থাকবে বা কখনো বের করতে বলবে। ওগুলো আমরা ম্যাথের টাইপে গিয়ে কথা বলবো। তো এতক্ষণ ধরে এই কেএসপি নিয়ে চিল্লাচিল্লি করে কি লাভ হইলো, এখন আমরা সেটা জানতে চাই। মানে এটা দিয়ে আমি একটা জিনিস ডিটেক্ট করতে পারবো, বা আমি আগের থেকে প্রেডিক্ট করতে পারবো যে একটা দ্রবণের সাথে আরেকটা দ্রবণ মেশানোর পরে সেই দ্রবণটায় কোনো একটা নির্দিষ্ট লবণের অধক্ষেপ পড়বে কিনা। ধর আমাকে বলা হইলো যে আমি সোডিয়াম নাইট্রেট, না, ধর সিলভার নাইট্রেট AgNO3 আর সাথে NaCl মিশাচ্ছি, যেটা 9-10 তোদের বিক্রিয়া ছিল, বিক্রিয়া করে AgCl উৎপন্ন হবে। তো আমাকে বললো যে আমি সোডিয়াম নাইট্রেট, সিলভার নাইট্রেট, মানে এরকম বলতেছি, ধর এই পাত্রে আছে সিলভার নাইট্রেট, আর একটা পাত্রে আছে হচ্ছে NaCl। তো দুইটা বিক্রিয়া করলেই সিলভার আর Ag আর Cl একসাথে হবে। তো আমাকে বলা হইলো এই দুইটা দ্রবণ মিশাবো, এখানে দ্রবণের পরিমাণ ঘনমাত্রা দেওয়া আছে, এই দুইটা দ্রবণকে যদি আমি মিক্স করি আমি AgCl এর অধক্ষেপ পাবো কিনা, সেটা আসলেই পড়বে কিনা, বা যে কোনো দুইটা লবণ এরকম দিয়ে আমাকে আস্ক করা হলো যে এটা অ্যাকচুয়ালি এখানে হবে কিনা, AgCl এর অধক্ষেপটা পড়বে কিনা, সেটা আমি প্রেডিক্ট করে দিতে পারবো। ওকে, তো এটা কিভাবে প্রেডিক্ট করতে পারবো আমরা? আমরা বলছি সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থাকে একটা লবণ। ওকে, সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ পরিমাণ, তার মানে ধর AgCl যখন সম্পৃক্ত অবস্থায় আছে তখন তার মধ্যে এইরকম, যখন আর সে দ্রবীভূত হচ্ছে না, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়।
তো পানির মধ্যে আমি AgCl মিশিয়ে সেটাকে ধর একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করছি। ওকে, এখন আমরা বলছি সম্পৃক্ত দ্রবণ হচ্ছে এমন দ্রবণ যার মধ্যে নতুন মানে আর কি আবার আরো লবণ যোগ করলে সেই নতুন করে আর সে দ্রবীভূত হয় না, সেটা তলানি আকারে পড়তে থাকে, মানে অধক্ষেপ আকারে পড়তে থাকে। তার মানে বোঝা যাচ্ছে এখন সম্পৃক্ত অবস্থায় থাকা মানে কি, এর মধ্যে এখন Ag+ আর Cl- এর গুণফলটা একটা সর্বোচ্চ মানে পৌঁছে গেছে, যেটাকে আমরা KSP দিয়ে বলছি। মানে এখন তাদের মধ্যে গুণফলটা এই Ag+ আর Cl- এর দ্রবণের গুণফল, আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফলটা আমি একটু লিখে দিই। ধর নর্মালি KSPর মান, এর KSPটা 25°C তাপমাত্রায় 1.8 × 10⁻⁻10 এরকম হয়। ওকে, তার মানে এখন তার মধ্যে ঘনমাত্রার গুণফল এত হয়ে আছে। এখন যদি নতুন করে তার মধ্যে আমি Ag+ বা Cl- অ্যাড করি নতুন করে, তাহলে গুণফলটা আরো বেড়ে যাবে। তার মানে KSP কে যেই অতিক্রম করে ফেলবে এই নতুন ঘনমাত্রার গুণফল, মানে আমি যে নতুন আয়ন দেওয়ার পরে যদি ঘনমাত্রার গুণফল এই KSP কে অতিক্রম করে ফেলে, তখন তার মানে বোঝাচ্ছে তারা আর দ্রবণে থাকতে পারতেছে না, তারা তলানি আকারে পড়ে যাচ্ছে। এবং যখন অধক্ষেপ পড়বে, ধর এইরকম একটা অবস্থা, আমি একটু এভাবে বলতেছি, কেউ না বুঝলে বলিস, কিন্তু কনসেপ্টটা খুবই জরুরি। আমি বলছি AgCl এখন সম্পৃক্ত অবস্থায় আছে দ্রবণে, তার মানে এরকম Ag+ আছে আর Cl- আছে, এবং আর দ্রবণীয় হচ্ছে না, এটাই সর্বোচ্চ। এখন আমি বাইরে থেকে ধর HCl পাঠাইলাম এই দ্রবণের মধ্যে। HCl পাঠানো মানে কি, H+ পাঠাচ্ছি আর Cl- পাঠাচ্ছি, তার মানে Cl- এর পরিমাণটা একটু বাড়াই দিলাম বা ঘনমাত্রাটা বাড়াই দিলাম। তাহলে এখন সে সম্পৃক্ত অবস্থায় ছিল, তার মানে ওর গুণফলটা এটা ছিল 1.8 × 10⁻⁻10। এখন Cl- বেড়ে যাওয়াতে এই গুণফলটাকে সে অতিক্রম করে ফেলছে। তখন কি হবে, দ্রবণে যতগুলা AgCl এরকম ভেঙেছিল সবাই একসাথে হয়ে তলানি আকারে পড়বে, সবাই একসাথে হবে, এমন না নতুন যে আসছে সে, এরকম না, সবাই। তার মানে যখন অধক্ষেপ পড়ে তখন কি হয়, দ্রবণে যত আয়ন দ্রবীভূত অবস্থায় ছিল সবাই একসাথে তলানি আকারে নিচে পড়ে, এবং সেটা কখন হয়, যখনই ওই আয়ন দুইটার ঘনমাত্রার গুণফল KSP কে অতিক্রম করে ফেলে। কথাটা কি বোঝা গেছে? বুঝি নাই আবার। আচ্ছা, লাস্টে সবকিছু আবার এলোমেলো লাগতেছে, আবার একটু রিপিট করতেছি। এটা একটা AgCl এর সম্পৃক্ত দ্রবণ, তার মানে এখানে Ag+ আর Cl- দ্রবীভূত অবস্থায় আছে। এখন কি অবস্থায় আছে, সর্বোচ্চ পরিমাণ যে থাকতে পারে সেই পরিমাণ Ag+ Cl- এখানে আছে। তার মানে এখন এই দুইটা আয়নের ঘনমাত্রার গুণফল এইটা পাইছি আমি 1.8 × 10⁻⁻10। এইটুক পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমি চাচ্ছি এই AgClটা এভাবে থাকুক, না থেকে সবগুলো নিচে পড়ে যাক আয়নগুলো একসাথে হয়ে। তার মানে আমাকে কি করতে হবে, এই KSP এটাকে ক্রস করতে হবে, মানে এই যে আয়ন দ্বয়ের ঘনমাত্রা 1.8 × 10⁻⁻10 ছিল, এই সংখ্যাটাকে ক্রস করতে হবে। সংখ্যাটাকে ক্রস আমি কিভাবে করতে পারি, আমি Cl- বাড়াই দিই অথবা Ag+ বাড়াই দিই। তাহলে আমি কি করলাম, বাইরে থেকে যে কোনো একটা আয়ন বাড়াই দিলেই হবে। HCl পাঠাই দিলাম, HCl পাঠানো মানে কি, H+ আর Cl- পাঠাচ্ছি। তো H+ এর তো কোনো ভূমিকা নাই এখানে, Cl- এখানে আসলো, মানে Cl- বেড়ে গেল। তার মানে এই দুইটার এখন গুণ করলে যে মানটা আসবে সেটা 1.8 এর চেয়ে বেশি হবে। তো তখন কি অবস্থা হবে, সবগুলা Ag+ আর Cl- যারা এতক্ষণ দূরে দূরে বিচ্ছিন্ন অবস্থায় ছিল, তারা এক জায়গায় হয়ে নিচে পড়বে। এটাকে আমরা অধঃক্ষেপণ বলতেছি। বুঝছিস না আমি? আচ্ছা, হ্যাঁ ভাই। আচ্ছা, এই নামির কোশ্চেনটা একটু বুঝ। ও বলছে যে এই বিক্রিয়া যেহেতু 9-10 থেকে পড়ে আসছে, ও জানে যে এটার অধক্ষেপ পড়বে। ওকে, যে AgCl এর অধক্ষেপ পড়বে, কিন্তু AgCl না হয়ে অন্য কিছু দিল, যে বিক্রিয়া তুই জানিস না। ওকে, আমি এটা তো একটা উদাহরণ দিলাম। তো যে বিক্রিয়া তুই জানিস না, ওরকম একটা বিক্রিয়া দিয়ে বললো যে এটা অধক্ষেপ পড়বে কিনা, তো তখন তুই জাজ করবি কেমনে, KSP-র মান দেখে। তো আমাদের এরকম জানা কিছু লবণ যেগুলো আমাদের রেগুলারলি ইউজ করতে হয় বিভিন্ন দরকারে, বিভিন্ন সময়ে দ্রবণ থেকে আলাদা করতে গিয়ে, লবণগুলোকে পৃথক করতে গিয়ে ওই অধক্ষেপ আকারে আলাদা করতে হয় আয়নগুলোকে, তাদের জন্য KSP অলরেডি আমরা এরকম হিসাব করে ক্যালকুলেট করে বের করে রাখা হয়েছে, বা আমরা চাইলে নিজেরাও ক্যালকুলেট করতে পারবো, আমরা সেগুলো ম্যাথে দেখবো কিভাবে ক্যালকুলেট করতে পারি। তো তার মানে তোকে এখন যে কোনো দুইটা অজানা লবণ, এটা তো 9-10 থেকে জেনে আসছিলি যে AgCl এর অধক্ষেপ পড়ে,
তো এখন যদি তাও AgCl এর অধক্ষেপ নাও পড়তে পারে, যদি এই দুইটার গুণফল এইটার সমান না হয়, তবে এইটার মানটা এতই ছোট যে খুব অল্প পরিমাণ দেওয়া মাত্রই হয়ে যায়, অধক্ষেপ নরমালি পড়ে। কিন্তু এরকম অজানা দুইটা লবণ দিয়েও তোকে বলতে পারে যে আরেকটা নতুন লবণ দিয়ে বললো এটার অধক্ষেপ পড়বে কিনা। তো তখন তো তুই আর 9-10 এর কনসেপ্ট জানিস না। যেমন তোকে দুইটা দ্রবণ ধরে এরকম বললো, ধর এই যে লেড নাইট্রেট, এটা লেড নাইট্রেট বললো PbNa3 2, আর ওইটা ধর NaCl বললো। এইবার ধর বললো লেড ক্লোরাইড, এটার অধক্ষেপ পড়বে কিনা। তো তখন তো তুই জানিস না, তখন তোর অবশ্যই ক্যালকুলেশন করে বের করতে হবে। তো তখন আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে যে লেড নাইট্রেট অধক্ষেপ পড়ার জন্য এই যে লেডের আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন, এদের গুণফলটা, মানে এদের ওই যে কেএসপি সমীকরণ যেভাবে বের করি ওভাবে এদের আয়নের ঘনমাত্রার গুণফলটা ওই পাওয়ার সহ সেটার মান কেএসপির মানটাকে অতিক্রম করে কিনা দুইটা মেশানোর পরে। যদি অতিক্রম করে তাইলে অধক্ষেপ পড়বে, যদি অতিক্রম না করে অধক্ষেপ পড়বে না, ওভাবেই থেকে যাবে দ্রবণের মধ্যে PbCl। কথা কি ক্লিয়ার হয়েছিস? আচ্ছা, আরেকটা উৎপাদ আসছে। আচ্ছা, ও বলতেছে যে এই বিক্রিয়ায় তো আরেকটা উৎপাদ আসে। আচ্ছা, সব কোশ্চেন নামই করতেছে, বাকিরা কি সব বুঝে গেছিস? ও বলতেছে যে ভাইয়া এটাও তো আসে, তো ওইটা কেন হিসাব করতেছি না? তোকে ওটাও বলে দিতে পারে যে তুমি দেখো এইটার অধক্ষেপ পড়বে বা এটার অধক্ষেপ পড়বে কিনা। তবে নর্মালি সোডিয়ামের সব লবণ পানিতে দ্রবণীয়, নর্মালি সোডিয়ামের সব লবণ পানিতে দ্রবণীয়। ওকে, সো এই জন্য আমি ইচ্ছা করেই সোডিয়ামটা দিছি। তবে কখনো এরকমও জাজ করতে দিতে পারে, দুইটা উৎপাদের কেএসপি দিয়ে বলতে পারে যে ওই কোনটা অধক্ষিপ্ত হবে বা দুইটাই অধক্ষিপ্ত হবে কিনা, এরকম এটাও হইতে পারে। কোশ্চেন করিস, দেখ কোশ্চেন করলে কিন্তু আরো বেরোয় আসতেছে। হ্যাঁ বল। এই যে আরেকটা কোশ্চেন, আরেকটা হচ্ছে যে সবারই এই কনসেপ্ট, বা খালি তোদের না, আমার নিজেরও এই কনসেপ্ট ছিল যে আমরা চিন্তা করি যে যেটুক দ্রবণে দ্রবীভূত অবস্থায় আছে তারা দ্রবণে থেকে যায়, এক্সট্রা যারা আর দ্রবণীয় হইতে পারতেছে না তারাই বোধহয় তলানি আকারে পড়ে। কিন্তু ব্যাপারটা তা না, অধক্ষেপণ বিক্রিয়ার সময় যারা আগে দ্রবীভূত অবস্থায় ছিল তারা সহ সবাই একসাথে তলানি আকারে পড়বে। তার মানে কনসেপ্টটা এরকমই যে যখনই আমি কেএসপি কে অতিক্রম করে ফেলবো তখন দ্রবণের মধ্যে তার আর কোনো দ্রাব্যতাই থাকবে না, ওই লবণটা পুরোপুরি অদ্রবণীয় হয়ে যাবে। যতগুলা তার আগে যেগুলা অণু ভেঙে দ্রবণীয় অবস্থায় ছিল তারা সবাই একসাথে তলানি আকারে পড়বে। এই কনসেপ্টটা কিন্তু আমারও ফার্স্টে, আমিও এরকম চিন্তা করতাম যে হয়তো নতুন যেটা অ্যাড করছি সেটাই হয়তো নিচে তলানি আকারে পড়তেছে, এরকম না। কারণ আমি কিন্তু এখানে পুরো AgCl কে পাঠাই নাই, শুধু Cl কে পাঠাই দিছিলাম। তো Cl এসে AgCl এর ঘনমাত্রাটাকে গুণফলটাকে অতিক্রম করে ফেলছে। আমি কিন্তু AgCl পাঠাইনি, আমি শুধু Cl মাইনাস পাঠাই। তো দ্রবণে যত Ag প্লাস আছে সবাইকে নিয়ে একসাথে সে তলানি আকারে পড়বে। ওকে, এখন আসি, তাহলে আমরা এটাকে জাজ করতেছি কি দিয়ে? আমরা দেখতেছি এই দুইটা আয়নের গুণফল, ঘনমাত্রার গুণফল কেএসপি কে অতিক্রম করছে কিনা। তো তার মানে আমরা এই যে কোনো সময়, সেটা সম্পৃক্ত না, ধর যে কোনো অবস্থায় যদি ধর AgCl এটা এখন সম্পৃক্ত অবস্থায় নাই, বা সম্পৃক্ত অবস্থায় আছে বা নাই সেটা নিয়ে আমি চিন্তা করতেছি না, অ্যাকুয়াস যে কোনো অবস্থায় আয়নের ঘনমাত্রার যদি গুণফল নেই, মানে এখানে যদি Ag প্লাস আর Cl মাইনাস নিয়ে, মানে আমাকে একটা ওই যে বললো যে এই দ্রবণ দুইটা মেশানোর পরে Ag প্লাস আর Cl মাইনাস আয়নের ঘনমাত্রার গুণফলটা, ওইটা যখন দ্রবণ দুইটা মেশানোর পরে ওই দ্রবণটা কি অবস্থায় আছে আমি জানি না, কিন্তু সম্পৃক্ত না অসম্পৃক্ত। তার মানে যে কোনো অবস্থায় এরকম যদি দুইটা আয়নের গুণফল নেই তখন সেটাকে আমরা এই যে কেএসপির সাথে যে তুলনা করব, তো এই জিনিসটার আরেকটা নাম দিচ্ছি, সেটাকে আমরা বলতেছি কে আয়ন বা কে আই দিয়ে দেখাই, মানে আয়নিক গুণফল। তার মানে কেএসপি আর কে আয়ন এই দুইটার মধ্যে তফাৎটা কি? কেএসপি হচ্ছে সাম্যাবস্থায় সম্পৃক্ত অবস্থায় আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফল, মানে সর্বোচ্চ যেটুক থাকার কথা সেইটুকের ঘনমাত্রার গুণফল।
আর কে আয়ন হচ্ছে যে কোনো অবস্থায়, সেটা সম্পৃক্ত অবস্থায় হইতে পারে অথবা অসম্পৃক্ত অবস্থায় হইতে পারে, অথবা মানে যে কোনো অবস্থায় আয়ন দুইটার ঘনমাত্রার গুণফলে, মানে থিওরিটিক্যালি আমরা বের করলাম যে এখন তাদের মধ্যে আয়নিক গুণফলটা কত আছে বা দুইটা আয়নের ঘনমাত্রার গুণফল কত আছে। তাইলে আমরা নতুন আরেকটা টার্ম পড়তে যাচ্ছি, এটা দিয়ে আজকের আমাদের ক্লাস শেষ। সেটা হচ্ছে জাস্ট সংজ্ঞাটা, আয়নিক গুণফল। হ্যাঁ হ্যাঁ, এইচ প্লাস দ্রবণে থাকবে, তাতে আমাদের মাথা ব্যথাও নাই, কারণ পানির মধ্যে অলরেডি এইচ প্লাস আছে। ওকে, আচ্ছা তাহলে একটা ব্যাপার একটু খেয়াল কর, কে আয়ন আর কে এসপি, আমরা এই এজিসিএল এর জন্য কে এসপি দেখতে কিরকম ছিল, কে এসপি দেখতেও কিন্তু এরকমই ছিল, এজি প্লাস আর সিএল মাইনাস। কে আয়ন আর কে এসপি বা কে আই বা কে এস যেটাই বলি না কেন, এটাকে কে আই দিয়েও দেখানো হয়, এটাকে কে এস দিয়েও দেখানো হয়। এই দুইটা সমীকরণ দেখতে একই রকম, এই দুইটা সমীকরণ দেখতে একই রকম, কিন্তু একটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায় আর একটা হচ্ছে যে কোনো অবস্থায়। তাহলে এটা সংজ্ঞাটা হবে এরকম, যে কোনো অবস্থায় সেটা সম্পৃক্ত বা অসম্পৃক্ত হতে পারে, লবণের কোন লবণের দ্রবণে, কোন লবণের দ্রবণে আয়নদ্বয়ের আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফলকে কে আই বলে, আয়নিক গুণফল বলে। আর এক্ষেত্রেও, আচ্ছা এখানে এই কথাটা লিখে দিচ্ছি যে এর সমীকরণ সমীকরণ কেএসপি এর অনুরূপ, মানে সমীকরণ দেখতে একই রকম হবে, কেএসপি এর অনুরূপ। তাহলে আমরা একটা লাইন বলতে পারি, তার মানে কেএসপি কেএসপি সম্পৃক্ত অবস্থার আয়নিক গুণফল। ওকে, কেএসপি সম্পৃক্ত অবস্থার কে আই, তার মানে কেএসপি আর কে আই একসময় সমান হয়, কখন হয় সেটা হচ্ছে সম্পৃক্ত যখন হয় দ্রবণ, আর এটা হচ্ছে যে কোনো অবস্থায়। তার মানে আমরা এইটা থেকে আর তিনটা ডিসিশন, এটাই আমাদের এখন লাগবে। সেটা হচ্ছে এক, যদি কেএসপির ভ্যালুটা কে আই থেকে বড় হয়, কেএসপির ভ্যালুটা যদি কে আই থেকে বড় হয়, তার মানে এখনো আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফল কেএসপি কে অতিক্রম করতে পারে নাই, তখন দ্রবণ অসম্পৃক্ত, দ্রবণ অসম্পৃক্ত মানে ইয়া হবে না, অধক্ষেপ করবে না। আর যখন কেএসপি আর কে আই সমান হয়, তখন দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত, মানে এখনো অধক্ষেপ হয় নাই, জাস্ট আর সিঙ্গেল একটা ইয়া আয়ন যোগ করলেও সেটার অধক্ষেপ পড়ে যাবে, এরকম একটা অবস্থা, তো তখন দ্রবণ সম্পৃক্ত। আর থার্ড হচ্ছে যখনই এই কেএসপির ভ্যালুটাকে কে আই অতিক্রম করে ফেলবে, তখন দ্রবণে অধক্ষেপ উৎপন্ন হবে। এই তিনটা ডিসিশন আমাদের দরকার হবে। এতক্ষণ যত প্যাচাল পারছি, সব প্যাচালের এই লাস্ট এই তিনটা ডিসিশন, এবং এটা দিয়ে আমাদের ম্যাথগুলো লাগবে। আমরা নেক্সট ক্লাস থেকে ম্যাথ শুরু করব, এটার কেমিস্ট্রি নেক্সট ডে, এবং ম্যাথটা হবে 4টা টাইপের, তো আমরা 4টা টাইপ ধরে করব, অ্যান্ড এগুলোই বেশি আসে। ওকে, এই অঙ্কগুলোই বেশি আসে। তো আজকে এই পর্যন্ত থাকুক, অনেক পেইন দিয়ে ফেললাম বোধহয় তোদের। তো ভালো থাকিস, লেখা হয়েছে? ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।